কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লালু। লালুর নানা দুষ্টুমি আর সাহসিকতার কাহিনী নিয়ে 3টি গল্পের মধ্যে ছেলেবেলার গল্প। শুরু হচ্ছে প্রথম পর্ব। পাঠ সৌভিক সাহা। ছেলেবেলায় আমার এক বন্ধু ছিল, তার নাম লালু। অর্ধ শতাব্দী পূর্বে, অর্থাৎ সে এতকাল পূর্বে তোমরা ঠিকমতো ধারণা করতে পারবে না, আমরা একটি ছোট বাংলা স্কুলের এক ক্লাসে পড়তাম। আমাদের বয়স তখন 10-11। মানুষকে ভয় দেখাবার, জব্দ করবার কত কৌশলী যে তার মাথার মধ্যে ছিল তার ঠিকানা নেই। ওর মাকে রাবারের সাপ দেখিয়ে একবার এমন বিপদে ফেলেছিল যে তিনি পা মুচকে প্রায় 7-8 দিন খুঁড়িয়ে চলতেন। তিনি রাগ করে বললেন ওর একজন মাস্টার ঠিক করে দিতে। সন্ধ্যাবেলায় এসে পড়াতে বসবেন, ও আর উপদ্রব করবার সময় পাবে না। শুনে লালুর বাবা বললেন না, তার নিজের কখনো মাস্টার ছিল না, নিজের চেষ্টায় অনেক দুঃখ সয়ে লেখাপড়া করে এখন তিনি একজন বড় উকিল। ইচ্ছে ছেলেও যেন তেমনি করেই বিদ্যা লাভ করে, কিন্তু শর্ত হলো এই যে যেবার লালু ক্লাসের পরীক্ষায় প্রথম না হতে পারবে তখন থেকে থাকবে ওর বাড়িতে পড়ানোর টিউটর। সে যাত্রা লালু পরিত্রাণ পেলে, কিন্তু মনে মনে রইল ও মার উপরে চোটে, কারণ উনি তার ঘাড়ে মাস্টার চাপানোর চেষ্টায় ছিলেন। সে জানত বাড়িতে মাস্টার ডেকে আনা আর পুলিশ ডেকে আনা সমান। লালুর বাপ ধনী গৃহস্থ। বছর কয়েক হল পুরনো বাড়ি ভেঙে তেতলা বাড়ি করেছেন। সেই অবধি লালুর মায়ের আশা গুরুদেবকে এ বাড়িতে এনে তাঁর পায়ের ধুলো নেন, কিন্তু তিনি বৃদ্ধ, ফরিদপুর থেকে এত দূরে আসতে রাজি হন না। কিন্তু এইবার সে সুযোগ ঘটেছে। স্মৃতিরত্ন সূর্যগ্রহণ উপলক্ষে কাশী এসেছেন, সেখান থেকে লিখে পাঠিয়েছেন ফেরবার পথে নন্দরানীকে আশীর্বাদ করে যাবেন। লালুর মায়ের আনন্দ ধরে না, উদ্যোগ আয়োজনে ব্যস্ত। এতদিনে মনস্কামনা সিদ্ধ হবে, গুরুদেবের পায়ের ধুলো পড়বে, বাড়িটা পবিত্র হয়ে যাবে। নিচের বড় ঘরটা থেকে আসবাবপত্র সরানো হলো, নতুন ফিতের খাট, নতুন শয্যা তৈরি হয়ে এলো। গুরুদেব শোবেন। এই ঘরেরই এক কোণে তার পূজা আহ্নিকের জায়গা হলো, কারণ তিতালার ঠাকুর ঘরে উঠতে নামতে তার কষ্ট হবে। কিন্তু কি দুর্যোগ! আকাশ ছেয়ে কালো মেঘের ঘটা, যেমন ঝড় তেমনি বৃষ্টি, তার আর বিরাম নেই। এদিকে মিষ্টান্নাদি তৈরি করতে, ফল ফুল সাজাতে লালুর মা নিঃশ্বাস নেবার সময় পান না। তারই মধ্যে সহস্তে ঝেড়ে ছুড়ে মশারি গুঁজে দিয়ে বিছানা করে গেলেন। নানা কথাবার্তায় রাত হয়ে গেল। পথশ্রমে ক্লান্ত গুরুদেব আহারাদি সেরে শয্যা গ্রহণ করলেন। চাকর বাকর ছুটি পেলে। সুকোমল শয্যার পারিপাট্যে প্রসন্ন গুরুদেব মনে মনে নন্দরানীকে আশীর্বাদ করলেন। কিন্তু গভীর রাতে অকস্মাৎ তার ঘুম ভেঙে গেল। ছাদ চুঁইয়ে মশারি ফুঁড়ে তার সুপরিপুষ্ট পেটের উপরে জল পড়ছে। উফ, কি ঠান্ডা সেই জল! শোষব ব্যস্তে বাইরে এসে পেটটা মুছে ফেললেন। বললেন, নতুন বাড়ি করলেন নন্দরানী, কিন্তু পশ্চিমের কড়া রোদে ছাদটা এরই মধ্যে ফেটেছে দেখছি। ফিতের খাট ভারী নয়, মশারি শুদ্ধ, সেটা ঘরের আরেক ধারে টেনে নিয়ে গিয়ে আবার শুয়ে পড়লেন। কিন্তু আধ মিনিটের বেশি নয়, চোখ দুটি সবে মাত্র বুঝেছেন, অমনি 2-4 ফোঁটা তেমনি ঠান্ডা জল টপ টপ করে পেটের ঠিক সেই স্থানটির উপরেই ঝরে পড়ল।
স্মৃতিরত্ন আবার উঠলেন, আবার খাট টেনে অন্য ধারে নিয়ে গেলেন। বললেন, ইয়ে, ছাদটা দেখছি এ কোণ থেকে ও কোণ পর্যন্ত ফেটে গেছে। আবার শুলেন, আবার পেটের উপরে জল ছড়ে পড়ল। আবার উঠে পেটের জলটা মুছে নিয়ে খাটটা টেনে নিয়ে আরেক ধারে গেলেন, কিন্তু শোভা মাত্রই তেমনি জলের ফোঁটা। আবার টেনে নিয়ে আরেক ধারে গেলেন, কিন্তু সেখানেও তেমনি। এবার দেখলেন বিছানাটাও ভিজেছে, শোবার জো নেই। স্মৃতিরত্ন বিপদে পড়লেন। বুড়ো মানুষ, অজানা জায়গায় দোর খুলে বাইরে যেতেও ভয় করে, আবার থাকাও বিপজ্জনক। কি জানি, ফাটা ছাদ ভেঙে হঠাৎ মাথায় যদি পড়ে। ভয়ে ভয়ে দোর খুলে বারান্দায় এলেন। সেখানে লণ্ঠন একটা জ্বলছে বটে, কিন্তু কেউ কোথাও নেই। ঘোর অন্ধকার, যেমন বৃষ্টি তেমনি ঝোড়ো হাওয়া। দাঁড়াবার জো কি? কোথায় চাকর বাকর, কোন ঘরে শোয় তারা, কিছুই জানেন না তিনি। চেঁচিয়ে ডাকলেন, কিন্তু কারো সাড়া মিলল না। একধারে একটা বেঞ্চি ছিল, লালুর বাবার গরিব মক্কেল যারা, তারাই এসে বসে। গুরুদেব অগত্যা তাতেই বসলেন। আত্মমর্যাদার যথেষ্ট লাঘব হল, অন্তরে অনুভব করলেন, কিন্তু উপায় কি? উত্তরে বাতাসে বৃষ্টির ছাঁটের আমেজ রয়েছে, শীতে গা শিরশির করে। কোঁচার খুঁটটা গায়ে জড়িয়ে নিয়ে পা দুটি যথাসম্ভব ওপরে তুলে যথাসম্ভব আরাম পাবার আয়োজন করে নিলেন। নানাবিধ শ্রান্তি ও দুর্বিপাকে দেহ অবশ, মন তিক্ত, ঘুমে চোখের পাতা ভারাতুর। অনভ্যস্ত গুরু ভোজন ও রাত্রি জাগরণে দু একটা অম্ল উদ্গারের আভাস দিলে। উদ্বেগের অবধি রইল না। হঠাৎ এমনি সময়ে অভাবনীয় নতুন উপদ্রব। পশ্চিমের বড় বড় মশা দুই কানের পাশে এসে গান জুড়ে দিলে। চোখের পাতা প্রথমে সাড়া দিতে চায় না, কিন্তু মন শঙ্কায় পরিপূর্ণ হয়ে গেল। কি জানি এরা সংখ্যায় কত? মাত্র মিনিট দুই। অনিশ্চিত নিশ্চিত হল। গুরুদেব বুঝলেন, সংখ্যা এরা অগণিত। সে বাহিনীকে উপেক্ষা করে বিশ্বে এমন বীরপুরুষ কেউ নেই। যেমন তার চরণী, তেমনি তার চুলকুনি। স্মৃতিরত্ন দ্রুত স্থানত্যাগ করলেন, কিন্তু তারা সঙ্গ নিলে। শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প লালু, ছেলেবেলার গল্প, প্রথম পর্ব। এটি একটি অ্যাঞ্জেল ডিজিটাল নিবেদন।